এস আলমের পর নিয়ন্ত্রণ এবার কেডিএসের হাতে। এই কথাটা আমার কেন জানি মনে হয়েছে প্রথম আলো ইচ্ছাকৃত শয়তানি করেছে। এখানে এস আলমের নিয়ন্ত্রণ আসবে কেন? এস আলমের কি শেয়ার ছিল, বা এস আলমের তো কোনো লোন নেই এখানে, তো আপনি এস আলমকে এখানে জড়ালেন কেন? এই নিউজটা আমার কেন জানি মনে হয়েছে এটা শুধু শুধু ইচ্ছাকৃত এস আলমকে এখানে কেডিএসের সাথে নিয়ে আসা হয়েছে। প্রথম আলো রিপোর্টারের এখানে একটা বড় ধরনের ঘাটতি আছে। মতি ভাই, আপনি কি কোনো সন্ত্রাসীর সাথে হাত মিলান নাই? আপনি কোনো এই যে দুর্নীতিবাজ মন্ত্রীর সাথে হাত মিলান নাই? তাহলে কি আপনাকে বলা হবে ওনার সাথে হাত মিলানো ওই মতিউর রহমান? সালমানের প্রমাণের সাথে কি আপনি ছবি নাই? সালমানের প্রমাণের সাথে হাত মিলানো মতিউর রহমান যদি বলা হয় কোনো কিছুতে, এটা এটা আপনার ভিতরে একটা আপত্তি আসবে না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার বাংলাদেশে এখনো যদি একটা পত্রিকার নাম বলতে বলা হয় তাহলে আমি প্রথম আলোকেই বলবো, এবং প্রথম আলো আমি টাকা দিয়ে কিনে পড়ি। এই কারণেই পড়ি, আবার যেহেতু এই প্রথম আলোর যে নিউজ সেটা আমি অনলাইনেও পাই, তারপরও টাকা দিয়ে পড়ি, কারণ এই পত্রিকাটি এখনো পর্যন্ত আমাদের অনেক কিছু, সাংবাদিক হিসেবে আমাদের অনেক কিছু শেখায়। তো আমি আজকে একটা বিষয় নিয়ে প্রথম আলোর সমালোচনা করব। সমালোচনাটা এরকম, এটা চট্টগ্রাম রিলেটেড, যেহেতু আমরা চট্টগ্রাম নিয়ে কাজ করি, চট্টগ্রাম রিলেটেড কোনো কিছু থাকলে আমরা এখানে একটু নাক গলাবার চেষ্টা করি। এখানে একটা বিষয়, তারা পত্রিকার সেকেন্ড হেডলাইন করেছে, এস আলমের পর নিয়ন্ত্রণ এবার কেডিএসের হাতে, আল আরাফা ইসলামী ব্যাংক। তারপরে ওরা সেকেন্ড প্যারায় বলেছে, নতুন করে পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে ব্যাংকটির মূল নিয়ন্ত্রণ চলে এসেছে চট্টগ্রাম ভিত্তিক কেডিএস গ্রুপের হাতে। এখন আমি এই জায়গায় ওনাদের চট্টগ্রাম ভিত্তিক কথাটাকে আমি একটু ডিফাই করব। কেডিএসের কতগুলো প্রতিষ্ঠান ঢাকায় আছে সেটা আপনারা জানেন? প্রথম আলো কি জানে না? বলা যেত তো এটা বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, স্বনামধন্য শিল্প গ্রুপ, এরকম বলা যেত নাকি? চট্টগ্রামে ব্যবসা তাদের বেশি হতে পারে, কিংবা চট্টগ্রামে তাদের জন্ম হতে পারে। ঢাকা শহর এমন কি হয়ে গেছে ঢাকা ভিত্তিক লিখতে হবে, বা চট্টগ্রাম ভিত্তিক লিখে একটু পিঞ্চিং করতে হবে, এই কথাটা আমার কাছে কেন জানি খটকা লাগে। ভাই, এখন আল আরাফা ইসলামী ব্যাংক এখন চট্টগ্রাম ভিত্তিক কেডিএস গ্রুপের হাতে গিয়েছে। আপনার রিপোর্টার সাহেব, আপনি কি জানেন অ্যাকচুয়ালি আল আরাফা ব্যাংকের শুরুটা কীভাবে হয়েছিল? এমন একটা সময় ছিল যখন বাংলাদেশে বেসরকারি ব্যাংক আসে, তখন বেসরকারি ব্যাংকে কেউ শেয়ার কিনতে চাইতো না, পরিচালক হওয়ার জন্য কেউ চাইতো না, কারণ এই ব্যাংকের আজকের অবস্থান যে এরকম হবে, ব্যাংকের পরিচালক পদ এটা কত গুরুত্বপূর্ণ হবে সেটা সারা দেশের মানুষ তখন বুঝেনি, এবং সেটা বুঝেছিল হচ্ছে চট্টগ্রামের মানুষ। এই আল আরাফা ব্যাংকের অ্যাকচুয়াল উদ্যোক্তা যারা, তারা কুমিল্লার মানুষ ছিল। একজনের নাম আমার যতটুকু মনে পড়ে তাহির সাহেব, আরেকজন হচ্ছে শামসুল ইসলাম সাহেব। তারা দুইজনেই কিন্তু মূলত 1995 সালের দিকে এই ব্যাংকটির লাইসেন্স নিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, কারণ তাদের পেইড আপ ক্যাপিটাল দেওয়ার মতো সেরকম ডাইরেক্টর বা সেরকম মানুষ খুঁজে পাচ্ছিল না। সে সময়ে এই কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিল সাহেব ওনাদেরকে প্রায় ওই সময়ে কয়েকজন থেকে, আমি যতটুকু জানি প্রায় 8 কোটি টাকা উনি 1995 সালে ওই ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল করে দিয়েছিলেন, এবং তখন ব্যাংকের যেখানে লাইসেন্স চলে যাচ্ছিল ওই লাইসেন্সটা রক্ষা করেছিলেন। আমরা যতটুকু জানি, আপনি কেডিএস গ্রুপের মানে ব্যবসা বাণিজ্য করতে গেলে আলোচনা সমালোচনা থাকবেই, বা কোনো বিভিন্ন ধরনের সমস্যা থাকতেই পারে, কিন্তু বাংলাদেশে একটা পরিচ্ছন্ন যদি কোম্পানির যদি নাম বলেন, পরিচ্ছন্ন একজন ব্যবসায়ী যে একদম রোড লেভেল থেকে উঠে এসেছেন, 80 ঊর্ধ্ব মানুষ, 84-85 বছর বয়স্ক একজন মানুষ এখনো পর্যন্ত ব্যবসা করেন, এখনো পর্যন্ত অফিস করেন, এখনো পর্যন্ত রীতিমতো ব্যবসার বিভিন্ন ধরনের কি নতুন ব্যবসা করা যাবে এখনো পর্যন্ত উনি এই ব্যবসার পিছনে সময় দেন। চিন্তা করা যায় এই সমস্ত মানুষ কি খাইতে পারে সারাদিনে মিলে ওনারা কি খায়? দুনিয়ার রোগ শোকে সব কিছুতে এখন ওনারা বন্দী। এই অবস্থায়ও উনি যা করতে চান, অভিজ্ঞতায় পরিপূর্ণ একটা মানুষ প্রতিদিনেই কিছু না কিছু ব্যবসার চিন্তা করেন, এবং ওই ব্যবসাটা বাংলাদেশের
এক একটা চিন্তা হাজার হাজার মানুষের কর্মসংস্থান যোগানোর ব্যবস্থা করে। এই মানুষগুলোকে নিয়ে একদম হুট করে এত সমালোচনা করবেন, ঠিক আছে, সমালোচনা করতেই হবে। আমাদের আসলে মানে অল ব্যবসায়ী তো আপনার একই ক্যাটাগরির না। আমরা খলিল সাহেবকেও আমি একদম ধুয়া তুলসী পাতা বানাই দিচ্ছি সেটাও না। আমার কথা হচ্ছে ওনারা এই রিপোর্টটার মধ্যে আবার ওই এস আলমকে জড়িয়ে কেডিএসের সঙ্গে খুব ক্লোজ রিলেশন এরকম একটা বিষয় ওনারা তুলে ধরতে চাইছিলেন। আমার এখানে আপত্তিটা হচ্ছে, ধরেন চট্টগ্রামে একই এলাকায় মানুষ, চট্টগ্রাম এস আলমের বাড়িও পটিয়ায় আর কেডিএসের বাড়িও পটিয়ায়। কেডিএস এস আলমের সাথে ওদের স্বাভাবিক সামাজিক সম্পর্ক তো থাকতেই পারে। আপনার চট্টগ্রামের পটিয়ায় কতগুলো গ্রুপ আছে সেটা কি জানেন আপনারা? কতগুলো বড় বড় ব্যবসায়ী গ্রুপ আছে? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে এখানে এস আলমের পর নিয়ন্ত্রণ এবার কেডিএসের হাতে। আমি এখানে আমার কেন জানি মনে হয় রিপোর্টার সাহেবের একটু, এই যে প্রথম আলো রিপোর্টারের এখানে একটা বড় ধরনের ঘাটতি আছে। এই কারণেই বলছি, এস আলমের হাতে কখনো নিয়ন্ত্রণ আল আরাফা ব্যাংকের ছিল না, আল আরাফা ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল না। এস আলমের সাইফুল আলম মাসুদ সাহেবের ছোট ভাই আব্দুস সামাদ লাবু এই ব্যাংকের পরিচালক ছিলেন, চেয়ারম্যান ছিলেন, কিন্তু তাদের ব্যবসা কিন্তু আলাদা। তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু আলাদা ব্যবসা করে। এস আলমের কোনো লোন এখনো পর্যন্ত আল আরাফা ব্যাংকে দেখাতে পারেনি। তারপরে নিয়ন্ত্রণটা এস আলমের কেমনে হলো ওখানে? তাহলে এখন কেডিএসের যদি শেয়ারের সংখ্যা বেশি হয় তো কেডিএসের হাতে গেলে সমস্যাটা কোন জায়গায়? এমনভাবে বলা হয়েছে যে এস আলম এখন বাইরে থেকে কেডিএসকে দিয়ে এটা করাচ্ছে। নিউজটার মিনিংটা হচ্ছে, তাদের টার্গেটটা হচ্ছে এরকম একটা কিছু প্রমাণ করা। কিন্তু আমার একটা জিনিস বুঝি না, আমাদের এই যে আজকে যখন এই নিউজ করতেছি তখন আমরা শুনেছি এস আলমের 11টা ফ্যাক্টরি সব বন্ধ করে দিয়েছে, তাদের সমস্ত কর্মচারীদের বের করে দিয়েছে। এখন আর 2 বছর চালানোর পরে আর তারা সম্ভব না। এখন কেডিএসের সাথে এস আলমের একটা ভালো সম্পর্ক আছে, এটা সত্য। আবার এস আলমের সাথে টিকে গ্রুপেরও তো সম্পর্ক ছিল। এস আলমের সাথে সম্পর্ক ছিল না বাংলাদেশের কোন ব্যক্তির? এই যে এখন বড় বড় কথা বলেন প্রথম আলো, এই প্রথম আলোর আমি যতটুকু জানি, আমাদের চিটংয়ে একটা প্রথম আলোর মতিবা এবং মাহফুজ সাহেব দুজনের চট্টগ্রামে আসার একটা গল্প আমার মনে আছে। অদম্য চট্টগ্রাম নামে একটা প্রোগ্রাম হয়েছিল, এখানে প্রধান অতিথি ছিলেন ডক্টর ইউনূস। এই প্রোগ্রামে সবচাইতে বড় ডোনারটা ছিল কে? এস আলম। এবং ওনার অফিসে আপনারা গিয়েছিলেন। তো এই বিষয়গুলো আমরা এখন এই দিক থেকে আসি না, কারণ হচ্ছে ওনার সাথে সম্পর্ক সবার সাথে ছিল, এই কথাটা বলতে চাচ্ছি। একজন সম্পাদক হিসেবে যেতেই পারেন আপনি, কিন্তু আপনারা যখন আরেকটা গ্রুপকে এস আলমের সাথে, এখন যেহেতু এস আলমের বিষয়টা বিতর্কিত হচ্ছে, অনেক বিতর্ক রয়ে গেছে, বিতর্কটা হতে চলতে থাকুক। তারা আইনগতভাবে কোনোদিন যদি ফেরত আসতে পারে তাহলে আসবে, এটা এখানে আমার কোনো আপত্তি নেই। এস আলমের কোনো দোষ থাকলে দোষটা প্রমাণিত হোক, অসুবিধা নেই, প্রমাণিত হয়ে তারা এটা মোকাবেলা করুক। কিন্তু এখানে একটা মোটামুটি বাংলাদেশে রেটিং অনুযায়ী যদি বলা হয় 1 হইতে 10-এর মধ্যে যদি কোনো কোম্পানির নাম আসে, কর্পোরেট কালচার মেনটেন করে, এরকম কেডিএস গ্রুপের নাম থাকবে। তো কেডিএস গ্রুপকে আপনি এত হেয় প্রতিপন্ন করার কোনো মানে আছে? আপনি এখন কেডিএস গ্রুপের যদি শেয়ার থাকে, ওনারা প্রথম দিকে শেয়ার হোল্ডার, কেডিএস গ্রুপ একদম জিরো থেকে। আপনার এই আল আরাফা ব্যাংকের লাইসেন্সটা নেয়ার সময় ওই যে তাইর সাহেব এবং শামসুল ইসলাম তারা কিন্তু এই লাইসেন্স নিয়েছিলেন, কিন্তু তারা ব্যাংক করার মতো টাকা তাদের কাছে ছিল না। তখন চট্টগ্রাম ভিত্তিক এই পরিচালক যারা হয়েছেন, চট্টগ্রাম ভিত্তিক অনেকগুলো মানুষের কাছ থেকে একজন এই খলিল সাহেব ঘুরে ঘুরে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে তারপর এই ব্যাংকটি করেছিলেন। মানে আমার কথা হচ্ছে উনি মূল উদ্যোক্তা, উনি রিয়েল ব্যবসায়ী, এবং ওনার হাতে ব্যাংকটা গিয়েছে।
উনি কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিল সাহেব ছিলেন ন্যাশনাল ব্যাংকের ডিরেক্টর, সে কারণে আল আরাফা ব্যাংকের ডিরেক্টর ছিলেন না। ন্যাশনাল ব্যাংকের ডিরেক্টর থাকালীন সময়ে আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথম এই ন্যাশনাল ব্যাংকে যে পরিমাণে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল শিকদার গ্রুপের হাতে, এই ন্যাশনাল ব্যাংক যাওয়ার কারণে তাদের পারিবারিক ব্যাংক করা হয়েছিল। ওই ব্যাংকের পর্ষদ সবাই কী করা হতো সেটা যদি বলতে যাই এটা পুরো একটা আরব বড়জনের কাহিনী হয়ে যাবে। ওই ব্যাংকেও কিন্তু কেডিএস গ্রুপের ডিরেক্টরশিপ ছিল। এখন ওই ব্যাংকটা ধ্বংস করেছে শিকদার গ্রুপ। এখানে কেডিএসের দায় দায়িত্ব ওই রকম ছিল না, কারণ উনি তো চেয়ারম্যান ছিলেন না। ওটা পারিবারিক সিদ্ধান্ত বৈঠক হতো শিকদার গ্রুপের বাসায়। ওইটাই হচ্ছে পরিচালক মণ্ডলীর সবাই মদের বোতল নিয়ে আসতো, আমরা যতটুকু জানি। একটু থেকে একটু বেশি বাড়াবাড়ি করে কথা বললে পরিচালককে গায়ে হাত তোলার কথাটি বাংলাদেশ ব্যাংকের একটা গোপন রিপোর্টে কিন্তু এটা লিখিত আছে। ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভায় জয়নুল শিকদারের ছেলে রিক রন তারা একজন পরিচালককে গায়ে হাত তুলেছিল পর্যন্ত। তো এইরকম একটা পজিশনে ওনারা ছিল। আমার কথা হচ্ছে এই এস আলমের পর নিয়ন্ত্রণ এবার কেডিএসের হাতে। এই কথাটা আমার কেন জানি মনে হয়েছে প্রথম আলো ইচ্ছাকৃত শয়তানি করেছে। ইচ্ছাকৃত এটা একটা মানুষকে ইনসাল্ট করার জন্য যেটা প্রয়োজন এই কাজটা করেছেন প্রথম আলো। এখানে এস আলমের নিয়ন্ত্রণ আসবে কেন? এস আলমের কি শেয়ার ছিল? এস আলমের একজন প্রতিনিধি ছিল তার ছোট ভাই, তার সাথে তো এখন এস আলমের ব্যবসা নেই বা এস আলমের তো কোনো লোন নেই এখানে। তো আপনি এস আলমকে এখানে জড়ালেন কেন? এগুলো হচ্ছে ইচ্ছাকৃত আমাদের চট্টগ্রামের মানুষকে চট্টগ্রাম থেকে মোটা দাগে খাইতে পারেন। আপনারা প্রোগ্রাম করার সময় চট্টগ্রামের কোম্পানিগুলোর কাছে গিয়ে আপনারা টাকার জন্য বসে থাকতে পারেন, কিন্তু ওই কোনো কিছু দিতে চাইলে কোনো কিছু মানে বাসটা দিতে চাইলে আগে চট্টগ্রাম মানুষকে দিয়েন আপনারা। এই নিউজটা আমার কেন জানি মনে হয়েছে এটা শুধু ইচ্ছাকৃত এস আলমকে এখানে কেডিএসের সাথে নিয়ে আসা হয়েছে। এটা খুবই মারাত্মক ধরনের একটা নৈতিক স্খলন। আমি এটা যেহেতু আমরা চট্টগ্রামের নিয়ে কাজ করি, চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে যখন কথা উঠবে স্বাভাবিকভাবে সেখানে আমরা বলতেই পারি। আমি মতি ভাইয়ের কাছ থেকে এই জিনিসটা আশা করি নাই। মানে একজন পাঠক হিসেবে, প্রথম আলোর একজন নিয়মিত পাঠক হিসেবে আমি এখানে আপত্তি জানাই। কারণ হচ্ছে আপনি কোনো অবস্থায় এস আলমের বিষয় এস আলমকে কেডিএসের সাথে মিশে দিলেন কেন? মতি ভাই আপনি কি কোনো সন্ত্রাসীর সাথে হাত মিলান নাই? আপনি কোনো এই যে দুর্নীতিবাজ মন্ত্রীর সাথে হাত মিলান নাই? তাহলে কি আপনাকে বলা হবে ওনার সাথে হাত মিলানো ওই মতিউর রহমান? সালমানের প্রমাণের সাথে কি আপনি ছবি নাই? সালমানের প্রমাণের সাথে হাত মিলানো মতিউর রহমান যদি বলা হয় কোনো কিছুতে, এটা আপনার ভিতরে একটা আপত্তি আসবে না? আমি একজন পাঠক হিসেবে আসলে এটা ব্যতীত হয়েছে, এই কারণে আমি আসলে এই বিষয়টা তুলে ধরেছি। চট্টগ্রাম থেকে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু তারা এখন ঢাকায় গিয়ে নোংর করেছে, কারণ ঢাকা ছাড়া কোনো উপায় নেই। চট্টগ্রামে কোনো বড় বড় কোম্পানির অফিস থাকে না, তারা থাকতে চায় না। কারণ থাকতে চায় না বলতে এখানে কোনো কিছু পায় না আসলে। অ্যাকচুয়ালি এখানে বড় বড় সবগুলো প্রতিষ্ঠান এখন ঢাকা ভিত্তিক হয়ে যাচ্ছে। তো আমার চট্টগ্রাম থেকে এই মানুষগুলোকে ঢাকা ভিত্তিক করার জন্য আমাদের কিছু মিডিয়াও দায়ী। আমি এই কারণে চট্টগ্রাম ভিত্তিক বলার কোনো মানে কি আছে কিনা আমি জানি না। কেডিএসকে একটা বিতর্কিত করার চিন্তা, এই জিনিসটা আমার মনে হয় ভালো হয়নি। 84 বছর বয়স্ক একজন মানুষকে আমরা অন্তত সম্মান না দিলেও অসম্মান করতে পারি না মতি ভাই। আসসালামু আলাইকুম।